ওকে। তো আমি ক্লাস 7 এর বইটা কেন বলতেছি, আমরা যারা হচ্ছে এক্সাম দিই, ক্যারিয়ার অ্যাডমিশন এক্সাম, তো আমরা শুধুমাত্র ক্লাস 6 এর বই পড়বো না, আমরা ক্লাস 7 এর বই থেকেও কিছু জিনিস শিখবো। ইভেন কিছু কিছু সময় ক্লাস 8 এর বই থেকেও আমাদের কিছু শিখতে হয়। আমরা জানি যে হচ্ছে বাংলাতে আমাদের ব্যাকরণের জন্য ক্লাস 9 এর বইটাকে কি ধরা হয়, আমাদের মেইন বুক ধরা হয়, তাই না? আমরা তো তাই জানি। তো আমরা যদি বাংলার জন্য ক্লাস 9 এর বই পড়তে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের মাথায় এটাও থাকা উচিত যে ম্যাথের জন্য আমাদের ক্লাস 6 এর বই, 7 এর বই, সামটাইমস ক্লাস 8 এর বইও দরকার পড়ে। ইভেন এমনও আছে যে কিছু কিছু আইকিউ আমার কাছে মনে হয় যে তোমাদের লেভেলের বাচ্চাদের জন্য একটু টাফ হয়ে যায়, যেটা আসলে ক্লাস 9 10 এর লেভেলের আইকিউ এর জন্য। তো আইকিউ যারা যারা কথা বলবো তারা হ্যান্ড রেজ করবা, দেন আমি তাদেরকে পারমিশন দিব, আফটার দ্যাট উইল টক। আসসালামু আলাইকুম সবাই স্যার। এখন মিউট করে রাখো। ওয়ালাইকুম আসসালাম, সবাই মিউট করে রাখো। আচ্ছা। তো ক্লাস 7 8 9, সামটাইমস 9, আমি বলছি সবসময় না, মোস্ট অফ দ্য টাইমসই লাগে না, সামটাইমস 9। তো আমাদের 9 অ্যাকচুয়ালি 9 10 আর কি। তো আমাদের এগুলো সম্পর্কে ধারণা থাকা দরকার, এন্ড আমি ইনশাল্লাহ ক্লাস 6 এর বইয়ের পাশাপাশি 7 এর বইয়ের কোথায় কোথায় সব দরকার নাই, কোথায় কোথায় দরকার আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আজকে। তো যাদের কাছে এখনো বাংলা বই মানে বাংলা ভার্সনের তোমার ম্যাথ বইটা কেনা নেই, ক্লাস 7 এরটা, এটা তো দরকার নাই, 7 এরটাই জাস্ট বলতেছি, তাদের কাছে কেনা নেই, তারা কাইন্ডলি কিনে ফেলবা। ওকে। তো সবাই কিনে ফেলবা, আর আজকে আমি ক্লাস শেষে গ্রুপের মধ্যে দিয়ে দিব, অথবা তোমাদের আকাশ স্যার অথবা অর্ক স্যারকে দিয়ে দিব, তারা দিয়ে দিবে ইনশাল্লাহ। তো ক্লাস 7 এর বইয়ের পিডিএফটা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো 7 এর বইয়ের পিডিএফটা পেলেই যে শুধুমাত্র তোমাদের হয়ে গেল এমন না, সবাই তোমাদের হচ্ছে পুরাতন লাইব্রেরি অথবা লাইব্রেরি থেকে অন্য কোনো মাধ্যমে তোমাদের কাজিন, তোমাদের খালা মামা চাচা যারা যারা হচ্ছে রিসেন্টলি 7 পার করে আসছে, তাদেরটা নিবা। বুঝা গেছে? তো সবাই 7 এর বইটা কালেক্ট করবা। নট ক্লাস 8 এর বইয়ের দরকার নাই, কারণ ক্লাস 8 খুব বেশি দরকার নাই, যেটা দরকার সেটা আমি বলবো। তো এক্সট্রা করে কেনার কোনো দরকার নেই, জাস্ট 7 আর 6 এর বইটা থাকলেই ইনাফ। ওকে। আচ্ছা। আহ মুনির। স্যার, সেভেনের বই কি 2025 সালে যেটা ওইটাই লাগবে না? হ্যাঁ, এর দুই আগে হাজার পঁচিশ 2025 সালের বই, 2023 সালের বই, 2022 সালের বই সব সেম। আমি মাঝখানে 2024টা বলি নাই, 2024 সালে বই চেঞ্জ হয়ে গেছে। তো 2025 সালটা হলেই ভালো, 2024টা না নিয়ে 2023 22 এটা একটু নিন। ঠিক আছে, 24টা একটু অন্য ধাঁচের। ওকে। জি স্যার, থ্যাংক আচ্ছা, ইউ। ওয়েলকাম। আর আমি তো পিডিএফ দিয়ে দিচ্ছি, যদি মনে হয় যে তোমার কাছে তুমি ম্যানেজ করতে পারো নাই, 2024-এরটাই ম্যানেজ করতে পারছো, 2024টাই নিও, সমস্যা নাই, পিডিএফটা তো আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে। 25-এর অরিজিনাল বইটাই আছে। আচ্ছা, অরিজিনাল বইটা থাকলো, পিডিএফটা দিয়ে দিচ্ছি, যেগুলো এক্সট্রা জিনিস থাকবে আমাদের এই বই সেগুলো পড়ে নিবা। আচ্ছা, আমি কেন ক্লাস 7 এ বইটা নিচ্ছি, আমি বলছি ক্লাস 7 এর চ্যাপ্টার 2টাও আমি পড়াবো। কারণ আজকে আমরা তো দশমিক পড়ানোর পরে চ্যাপ্টার 2 তে যাবো হচ্ছে আমাদের অনুপাত, শতকরা, এগুলো নিয়ে পড়াশোনা। আমাদের চ্যাপ্টার 7 এর সরি, ক্লাস 7 এর চ্যাপ্টার 2 বইয়ের চ্যাপ্টারের নাম হচ্ছে সমানুপাত। তো অনুপাত, সমানুপাত, নামটা কি মিলতেছে না? তার মানে এটাও অনুপাত রিলেটেড, বাট একটু অন্য লেভেলে, মানে একটু উপরের লেভেলে। তুমি যত উপরে যাবা তত বেশি শিখতে পারবা, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে। তো উইদাউট এনি মোর দিলে আমরা আজকে আমাদের লেকচার শুরু করে দিই। ইনশাল্লাহ আজকে আমরা অনেক কিছু শিখতে পারবো। ওকে। ওকে। আই হোপ সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ। তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই হ্যান্ড রেজ করবা, কেউ ক্লাসের মধ্যে কোনো টক করবা না। ওকে। কেউ আনমিউট করবা না। বুঝা গেছে? আমি যখন সুযোগ দিব তখন অবশ্যই আনমিউট করবো। আচ্ছা। তো আমরা হচ্ছে দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু থেকে স্টার্ট করছি। তো দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু আসলে আমাদের নর্মাল যে লসাগু গসাগু ওটার মতোই। কেন নর্মাল বলতে আমাদের সংখ্যার কথা বলতেছি, কেন সেটা কি দেখি। দেখো এখানে খেয়াল করে যে 2, 1.2 ও 0.08 এক কথায়, বা 0.08 সংখ্যা তিনটির গসাগু আর লসাগু নির্ণয় করতে বলা হচ্ছে। তো সংখ্যাগুলো কি কি? একটা 2, একটা 1.2, একটা হলো 0.08। তো ফার্স্ট অফ অল আমাদের মাথায় রাখতে হবে, যে খেয়াল করে রাখতে হবে যে এইখানে দশমিকের পরে সব থেকে বেশি কয় অঙ্ক আছে।
আমাদের তো সংখ্যা এখানে তিনটা, একটা হলো 2, একটা 1.2, একটা হলো 0.08। ঠিক আছে, বা ভগ্নাংশ যদি বলি, ভগ্নাংশ হচ্ছে দুইটা, তিনটা। দুইকে আমি ভগ্নাংশ বলতে পারি, 2.0 বা 2/1 এটা বলতে পারি। So, ধরে নাও তিনটা ভগ্নাংশ আছে। তিনটা ভগ্নাংশের সব থেকে বেশি সংখ্যক অঙ্ক আফটার ডেসিমাল বা দশমিকের পরে কতগুলো আছে, এখানে দেখতে পাচ্ছি নাই, তার মানে এখানে শূন্য। এখানে আছে একটি, এখানে এক, এটার উপরে আছে দুইটি, তাহলে সব থেকে বেশি দুইটি। তাহলে সবগুলো সংখ্যাকে বা আমি ভগ্নাংশকে 2 দশমিকে নিয়ে আসবো, দশমিকের পরে দুইটা আমার অঙ্ক থাকতে হবে। তো খেয়াল করে দেখো এখানে 2 আছে, তাহলে 2.00 করতে পারতেছি। আমি যদি দশমিক বসে তাহলে এই দুইকে লিখতে পারি 2.00। এই 1.2কে লিখতে পারি 1.20, আর 0.08 তো আমার আছেই। তাহলে এই সবগুলোকে আমরা একই আকারে আনলাম। এখন ভগ্নাংশগুলো তুলে দিব। আপাতত আমাদের মাথার মধ্যে ভগ্নাংশ থাকবে না। তাহলে ভগ্নাংশগুলো তুলে দিলে দেখো এখানে, সরি, ভগ্নাংশগুলো দশমিক গুলো তুলে দিব, দশমিক গুলো থাকবে না, আপাতত আমার মাথায় দশমিক থাকবে না। তো দশমিক তুলে দেওয়ার পরে আমাদের থাকতেছে কি, 200, 120 এবং 8। এই তিনটার গসাগু বের করতে হবে। এই তিনটার গসাগু আমার 8, আবার এই তিনটার লসাগু কি? আমার 600। পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমাদের খেয়াল করে দেখুন, গসাগু পাইছে আমি 8, লসাগু পাইছে আমি 600, কিন্তু আমাদের মাথায় ছিল যে আমাদের দশমিকের পরে 2 অঙ্ক থাকতে হবে। দশমিকের পরে যদি 2 অঙ্ক থাকতে হবে, তাহলে আমাদের যেই উত্তরটা আসছে, একটা হলো আমি এখানে লিখতেছি যে আমার এখানে ছিল গসাগু সমান সমান 8, আর লসাগু সমান সমান 600। আর আমি জানি যে আমার উত্তরের সাথে, মানে উত্তর যেটা আসবে দশমিকের পরে 2 অঙ্ক থাকতে হবে, সেইখানে আমি দেখতে পাচ্ছি 8 আছে, এখানে আমার 8 আছে, এখানে আমার 600 আছে। তো এই 8কে আমার এমন ভাবে লিখতে হবে যে দশমিকের পর 2 অঙ্ক থাকতে হবে। তো দশমিকের পর যদি 2 অঙ্ক হয়, তাহলে 8-এর ঠিক 2 ঘর সামনে আমার দশমিকটা বসবে। তো 8-এর যদি 2 ঘর সামনে, দেখো এটা 1 ঘর, এটা আরেক ঘর, এর সামনে আমার এটা বসবে। ব্যাপারটা হচ্ছে গসাগু হবে আবার এটা, উত্তরটা হবে অ্যাকচুয়ালি এটা। আবার এই লসাগুর ক্ষেত্রে 600 থেকে আমি লিখতে হবে 6.00। অবশ্যই এটা সমান সমান নয়, এভাবে সমান সমান দিলে এটা ভুল হবে, কারণ 8-এর সমান সমান কখনোই 0.08 না। বেসিক্যালি আমার 200, 120 ও 8-এর গসাগু হলো 8, আর 2, 1.2 এবং 0.08-এর গসাগু হবে 0.08, আর লসাগু হবে 600। ব্যাপারটা হচ্ছে এটা। তো আই হোপ সবাই এটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে একটা জিনিস বলি। আমরা তো পড়ছিলাম যে দুইটা সংখ্যার গসাগু গুণ দুইটা সংখ্যার লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। সেটা আমরা ভগ্নাংশের ক্ষেত্রে পড়ছি যে দুইটা ভগ্নাংশের গসাগু গুণন দুইটা ভগ্নাংশের লসাগু সমান সমান ভগ্নাংশ দুটার গুণফল। দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু জিনিসটা সেম। ঠিক আছে, তুমি চিন্তা করো, আমি হচ্ছে ধরো যে 1.2 আর 0.08, এই 1.2 ও 0.08 আমাদের অবশ্যই কিন্তু দুইটা সংখ্যা হতে হবে, নট তিনটা সংখ্যা। ধরো যে এই দুটো সংখ্যা গসাগু এবং লসাগু নির্ণয় করতে হবে, তাহলে এদের গসাগু কত হবে বলো দেখি, এদের গসাগু কি হবে? এনিওয়ান, কেউ বলতে পারবা? হ্যান্ড রেজ করো যে বলতে পারবা। তোমাকে চিন্তা করতে হবে যে এটাকে আসলে কি, 1.2 নাকি 12 নাকি 120। খেয়াল করে দেখো, এটাকে আমি লিখতে পারি 1.2। আচ্ছা সাদা হ্যান্ড রেজ করছো, বলো, হ্যাঁ সবার উদ্দেশ্যে বলো। স্যার 2.4। 2.4 বলতেছে তুমি গসাগু? গসাগু কখনো সংখ্যাগুলো থেকে বড় হতে পারে? না দুই। স্যার, হ্যাঁ, লসাগু তাহলে বলছি। আচ্ছা, তাহলে স্যার দেখো। আমার আচ্ছা, মতে যা হ্যান্ড রেজ শূন্য করো, আমি দশমিক হ্যান্ড রেজ দুই করো, আমি হ্যান্ড রেজ করতে বলছি, যে কথা বলে যাও সে হ্যান্ড রেজ করবা। 1.2 আর 0.08 আছে আমার, তাহলে এটাকে আমি লিখতে পারি কি, 1.20 ও 0.08। আমরা জানি সংখ্যাগুলো কি করতে হয়, বানাতে হবে আমাদের 120 আর 8-এর। আমাদের সংখ্যাগুলো কি হবে তখন, 120 আর 8 হবে না? কারণ 8 দিয়ে যদি আমি 120-কে যদি ভাগ করি, কত হয়? 8 দিয়ে কি আমি 120-কে ভাগ করতে পারি? চিন্তা করো তো।
এই দুটার গসাগু এবং লসাগু বেসিক্যালি আমাদের বের করতে হবে। তো 8 দিয়ে যদি আমি 120 কে ভাগ করি, তাহলে 8 একে 8 হয়, 40 থেকে 15, তাহলে আমি 8 দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমার এদের গসাগু হচ্ছে 8, এদের গসাগু 8। আর দেখতে পাচ্ছি যেহেতু দশমিকের পর দুই দুই অঙ্ক আছে, তাহলে আমি লিখতে পারি গসাগু আসলে 0.08ই থাকে। ঠিক আছে, এখন চিন্তা করো লসাগুর কথা। তো লসাগুর ক্ষেত্রে খেয়াল করে দেখো যে আমি আসলে এটা দিয়ে কি করতে পারতেছি, 8 দিয়ে 120 কে ভাগ করতে পারছি, তাহলে লসাগু কিন্তু সেমই থাকতেছে, যেটা হলো 1.2 থাকতেছে। তো এই দুটো গুণ করলে তো অবশ্যই এই দুটো গুণফল সমান হবে। কিন্তু আমি যদি 2 ও 0.8 এই দুইটার লসাগু এবং গসাগু বের করতে চাই, তখন কি হবে? তখন আমি এটাকে লিখতে পারি 2.00 ও সরি, এটা হচ্ছে 0.8, এটা 0.08 হবে, ও 0.08। এই দুটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, এই দুটার ক্ষেত্রে সংখ্যাগুলো হবে আমার 200 আর 8। তাহলে 8 দিয়ে কি 200 ভাগ করা সম্ভব? 8 দিয়ে কি 200 ভাগ করা সম্ভব? জি স্যার। সম্ভব। তাহলে কি Yes, sir. 8, 8 কি হবে আমাদের? 8 দিয়ে যদি 200 ভাগ করা সম্ভব হয়, তাহলে 8 হবে কি আমাদের? ভাজক গসাগু হ্যাঁ, এক্ষেত্রে গসাগু যেটা দিয়ে আমি ভাগ করতে পারি, তার মানে এটাই হবে আমার গসাগু। তাহলে এই ক্ষেত্রে আমার 0.08 থাকছে গসাগু, আর লসাগু তখন কি হবে? 2। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা গুণ করলে এটাই পাচ্ছি। ধরো তোমাকে এখন আমি বললাম যে 1 ও 1.5, এটা খেয়াল করে রাখো, 1 ও 1.5, এটাকে আমি কি লিখতে পারি? 1.0, ও এটাকে আমি কি লিখতে পারি? 1.5। তাহলে 1 ও 1.5 যখন আমার আসতেছে, এই ক্ষেত্রে আমি লসাগু বের করবো কি? 10 এবং 15। তো এই দুটার লসাগু এবং গসাগু কত সেটা আগে নির্ণয় করি। দেখো যে এই দুটার আমি শর্টকাটে লিখলাম তো এই দুটার লসাগু কত? এই দুটার লসাগু কত? 30 না? জি স্যার 30। জি এই দুটার গসাগু কত? শর্টকাটে লিখলাম আমি, স্যার। 5। আচ্ছা, তাহলে চিন্তা করো এই দুটার লসাগু এবং গসাগু অবশ্যই আমার কি হবে? দশমিকের সামনে, দশমিকের পরে হবে আমার এক অঙ্ক। তাহলে এই দুটা যদি আমি এখন লসাগু বের করতে চাই, এখানে আমি শর্টকাটে লিখলাম, এটা ছিল 30, সেটাকে আমি কি লিখতে পারি? 3, তাই না? এবং মানে 3.0 এক কথায়, মানে তোমার 0.0 তো দেওয়া লাগে না, 3 লিখতে পারি। এখন এই দুটার গসাগু চিন্তা করো, এই দুটার গসাগু কি? 5। 5-এর সামনে আমার অবশ্যই একটা দশমিক আসবে, কারণ কি আমাদের দশমিকের পর একটা অঙ্ক থাকতে হবে, তাহলে 0.5 পাচ্ছি। তাহলে এইটার লসাগু কি, মানে এই দুটো সংখ্যার লসাগু হইলো 3 এবং এই দুটো সংখ্যার গসাগু হইলো 0.5। তাহলে এইটা গুণন এইটা করলে কত হয়? তাহলে এই গুণন করলে কত হয়? 3.0 গুণন 0.5, যেটা আসলে কত হবে? 1.5 হবে না? সহজ বুঝে দেখো, এটা কি 3, 3 আর 0.5 কি 3-এর অর্ধেক, তাহলে অর্ধেক কত? 1.5। বুঝা গেছে? আচ্ছা, তো এখন দেখো খেয়াল করে, আমি যদি 1.5-এর সাথে 1 গুণ করতাম, তাহলে আমার উত্তর কত আসবে? এই দুই সংখ্যার গুণফল কত? সংখ্যা দুটির গুণফল কত? সংখ্যা দুটির গুণফল কত? 1 গুণন মানে 1.0 বা 1 লিখতে হবে, 1 গুণন 1.5 থাকতেছে, তাহলে এদের দুজনের গুণফল কত? 1.5। তাহলে এই যে লসাগু, এই যে গসাগু, এই দুটোর গুণফল আসতেছে আমার 1.5, আবার এই সংখ্যা দুটির গুণফল আসতেছে আমার 1.5। তাহলে আমরা যেটা শিখছি যে সংখ্যা দুটির গুণফল হলো তাদের লসাগু এবং গসাগুর গুণফল। ভগ্নাংশের ক্ষেত্রেও সেম, আমাদের দশমিক ভগ্নাংশের ক্ষেত্রেও সেম। এটা কি প্রমাণিত? জি স্যার। ওকে, সবাই বুঝতে পারছি আমরা? আই ইয়েস গেস আমরা স্যার। সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, আই গেস সবাই আমরা বুঝতে পেরেছি। ওকে, এরপরে স্যার। এরপরে আমাদের আসলে এই চ্যাপ্টারের মধ্যে বুঝার মতো তেমন কোনো কিছু নাই। অনুশীলনের অঙ্কগুলো আমরা অলরেডি এগুলো হচ্ছে উদাহরণে করে ফেলছি, ইনশাল্লাহ এগুলো সব আমরা করতে পারবো। তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এই যে 23 নাম্বারটা করবো। বাসায় সবাই করবা যে আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করলেন, বাকি সম্পত্তি 0.50 অংশ পুত্রকে ও 0.25 অংশ কন্যাকে দেওয়ার পরও তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য হলো 3,15,000 টাকা। আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত? তো এই জিনিসটা আমাদের হচ্ছে
এক্স ধরে করতে পারি। আমি আগের ক্লাসে অলরেডি বলছি যে আমাদের এক্স ধরে করা, দশমিকে করা, ভগ্নাংশে করা, রেশিওতে করা, রেশিও মানে হচ্ছে তোমার অনুপাতে করা, সবগুলোই আসলে একই নিয়মে করা যায়। তো তুমি এটাকে এক্স ধরেও করতে পারবা, অথবা তুমি পুরো অংশটাকে এক অংশ ধরতে পারবে। তো যদি তুমি এক্স অংশ ধরো বা ক অংশ ধরো তাহলে ওইভাবে করবা, যদি এক অংশ ধরো তাহলে এভাবে করবা। বুঝা গেছে? জানেন তাসলিম? স্যার সাধারণত এক্স তো বীজগণিতের ক্ষেত্রে ধরা হয়। সাধারণত এক্স হচ্ছে বীজগণিতের ক্ষেত্রে ধরা হয়। তোমাকে এখানে বলে দেওয়া আছে তোমাকে এখানে পাটিগণিতে করতে হবে, বলা আছে? স্যার না, তাহলে তুমি কিন্তু পাটিগণিতে এটা করতে পারবা। আচ্ছা, আমি আর একটা জিনিস তোমাদেরকে একটু বলতে চাই। এটা আমি রেশিওতেই বলতাম বা অনুপাতেই বলতাম। আমরা আজকে অনুপাতের সাথে সাথে কিন্তু অনুপাত গুলো কিভাবে ক অথবা এক্স ধরে করা যায় সেটাও শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো এই জায়গায় তুমি যদি ক অংশ ধরো, বেসিক্যালি তুমি তখন ক এর সাথে সবগুলো তুলনা করতেছো। এক অংশ ধরেও করলে হবে, ক অংশ অথবা এক্স অংশ ধরেও করলে কিন্তু এই অঙ্কগুলো করা পসিবল। বুঝা গেছে? আচ্ছা, জি স্যার। জুলকার নাই। স্যার আমি এই ক অঙ্ক মানে ক ধরে করতে পারবো না অঙ্কটা। আমি এতক্ষণ কি বললাম? জুলকার নাই, আমি তো তাই বললাম যে তুমি এটা ক ধরে করতে পারো। বুঝা গেছে? জি স্যার। ওকে, আচ্ছা। তো এরপরে আমরা আসবো হচ্ছে অনুপাত, অনুপাত ও শতকরা। আচ্ছা, আমরা তো সবাই আহ আমি যে ডেমো ক্লাসটা দিয়েছি, তোমার সবাই ডেমো ক্লাসটা করছো? ডেমো ক্লাস যেটা আমি তোমাদের দেয়া হয়েছে, সেই ডেমো ক্লাসটা করেছো? তো ডেমো ক্লাসে আমি অনুপাত সম্পর্কে অনেক কিছু ধারণা দিয়েছি, তো সেটা তোমরা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সবাই সবাই ভালোভাবে বুঝতে পেরেছো? ওখানে ওখানে কোনো সমস্যা ফেস করেছো? স্যার আচ্ছা, যদি সমস্যা ফেস না করে থাকো তাহলে আমি অনুপাত সম্পর্কে খুব বেশি এখানে আলোচনা করব না। আর দরকার পড়লে আমি সেই ভিডিওটা তোমাদেরকে আবারও দিয়ে দিব, ওটা থেকেই অনুপাত সম্পর্কে আরো ধারণা নিতে পারবে। তাহলে দেখবা যে এখনকার ক্লাসে যে সময়টা আমাদের বেঁচে যাচ্ছে। তো বেসিক্যালি কি সেম জিনিসই আমি আবার রিপিট করবো? দরকার আছে? এখন রিপিট করার কোনো দরকার নেই। কিন্তু আমি যে জিনিসটা বলে যাচ্ছি যে অনুপাত থেকে ইম্পর্টেন্ট কি সেগুলো এখন আমি একটু বলি এখানে। তো অনুপাত এবং শতকরা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমত অনুপাতের সংজ্ঞাটা, যে দুইটি সমজাতীয় রাশি, এটা আমি অলরেডি বলছি ইয়েতে তোমার ডেমো ক্লাসে, সেটা থেকেই জানতে পারবা। অথবা দেখো এখানে যে দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়, এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলে। রাশি দুটি সমজাতীয় বলে অনুপাতের কোনো একক নেই। তো এই কেন একক নেই, কেন আমরা বলতেছি যেটা একক থাকবে না, এই জিনিসটা আমি খুব ভালোভাবে ডিসকাস করে দিচ্ছি আমাদের রেকর্ডেড ক্লাসে। তো রেকর্ডেড ক্লাসটা তোমাদেরকে আমি আবার দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তো এই যে বিভিন্ন অনুপাত, এই বিভিন্ন অনুপাতের যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো আমরা অবশ্যই অবশ্যই দেখবো। আচ্ছা, এখন আমি তোমাদের একটা জিনিস বলি, যে এখানে একটা জিনিস দেখো, যে বলছে যে উদ্দীপকের প্রথম অনুপাতকে শতকরায় প্রকাশ করো। আচ্ছা, শতকরায় প্রকাশ করো। আমাদেরকে আগে একটু বুঝতে হবে যে শতকরা মানে কি। এই যে সাইনটা আছে, এই জিনিসটা দ্বারা আসলে কি বোঝায় এটা একটু আমরা বুঝি। এই জিনিসটা আসলে বোঝায় আমাদের 1/100। এই চিহ্নটা দ্বারা আমরা বুঝি 1/100। তো খেয়াল করে দেখো যে প্রথম অনুপাতটা আছে আমাদের 3:2। তো 3:2 কে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি 3/2। তো আমি যদি উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমি একই জিনিসই পাবো, তাই না? উপরে নিচে যদি আমি একই সংখ্যা দিয়ে গুণ করি, আমরা জানি যে এটা কি হয়, একই রকম ভগ্নাংশ হয় না? ইয়েস স্যার। আমরা তো পড়ে আসছি, সমান ভগ্নাংশ পড়ে আসছি। তো একই ভগ্নাংশ হয়ে যায়। তো আমি কিন্তু উপরে নিচে গুণ করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, দুই দিকে একই জিনিস গুণ করা, বা মনে করো যে উপরে জাস্ট আমি এখানে 100 গুণ করলাম, তাহলে কিন্তু হবে না, দুইটা জিনিস কিন্তু সমান না। আমরা দুই দিকে সমান জিনিস দিয়ে গুণ করতে পারবো যখন আমরা একটা আহ তোমার ইকুয়াল চিহ্ন থাকবে দুই দিকে। মানে বেসিক্যালি আমি যদি বলি যে ধরো যে 1/2 সমান সমান 3/6, এই পাশে যদি 100 দিয়ে গুণ করি তখন আমরা এই পাশে 100 দিয়েই গুণ করি। ব্যাপারটা হচ্ছে এইরকম। এই ক্ষেত্রে তুমি দুই দিকে গুণ করতে পারতেছো, বাট ইন দিস কেস আবার কেউ শুধু মানে একটা গুণ করবে 100 হবে না। তো আমাকে উপর নিচে 100 দিয়ে গুণ করতে হবে। জাস্ট এখানে 100 দিয়ে গুণ করতেছি এবং এখানে আমি 100 দিয়ে গুণ করতেছি। তাহলে চিন্তা করো, আমি এই 100 কে মানে এই জিনিসটাকে যদি আমি এভাবে লিখি, 3 গুণন 100 ভাগ 2 গুণন 1/100, এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি না?
এই জি জিনিসটাকে স্যার। তুমি এভাবে লিখতে পারি। আর আমরা জানি পার্সেন্টেজ মানেই হচ্ছে আমাদের 1/100। তাহলে আমি এই 1/100 কে লিখতে পারি পার্সেন্টেজ বা শতকরায় আমি লিখতে পারি। তো 3 × 100 কত? 300/2। আর এখানে আমি এটাকে চেঞ্জ করে পার্সেন্টেজ দিচ্ছি। এখন আমি 2 দিয়ে 300 বার কাটা যায়, সেটাকে আমি লিখতে পারি 150%। তো এইটাই এইটাই জাস্ট হচ্ছে আমাদের করতে হবে। আচ্ছা, এটা তো আমাদের জাস্ট অনুপাতের কথা বলবো। আমাদেরকে যদি বলা হয় যে একটি সংখ্যার সাথে তুলনা করে আরেকটা সংখ্যার ভগ্নাংশ বের করতে, সেই ক্ষেত্রে আমরা কি করবো? তার আগে আমি কয়জনের প্রশ্ন লিখতে পারতেছি সেই প্রশ্নগুলো নিয়ে। জুলকার নাই? স্যার আমাদের যে শতকরাটা বুঝালেন এখন, জি। স্যার এই 2 কে যদি আমরা 50 দিয়ে গুণ করি, তাহলে স্যার ওই হ্যাঁ, 3 কেও যদি 50 দিয়ে, হ্যাঁ, পারবা, স্যার মানে পারবা, পারবা। আমি অলরেডি এই কথাটা হচ্ছে আগের ক্লাসে বলেছিলাম যে তুমি শুধুমাত্র তখনই পারবা যখন তোমার 100 এর কি থাকবে, গুণনীয়ক থাকবে। এখানে 2 হলো 100-এর গুণনীয়ক, 100 পারতেছো। কিন্তু চিন্তা করো, তোমাকে এখানে দিয়ে রাখলাম আমি 1/3। এইটাকে তুমি জুলকার নাইন বা আদার্স যারা তোমাদের সেম প্রশ্ন, যে আমি এখানে কি নিচে জাস্ট 100 ছাড়া অন্য কোনো কিছু দিয়ে যদি গুণ করি সেটা আমি করতে পারবো। কিন্তু খেয়াল করে দেখো, 3 কিন্তু আমার 100-এর গুণনীয়ক না। যদি 100-এর গুণনীয়ক না হয়, তাহলে আমরা সেইটার সাথে অন্য কোনো সংখ্যা গুণ করতে পারি না। এটাকেও আমাদের সেম ভাবে 1 × 100 করতে হবে এবং 3 × 100 করতে হবে। তাহলে আসলে হবে 100/3। এই যে 1/100-কে আমি পার্সেন্টেজ লিখতে পারি। আমি 1/100-টাকে আলাদা করে এক লাইন বাড়াবো না, দিয়ে পার্সেন্টেজে দিব। পরে এটাকে তুমি মিশ্র ভগ্নাংশ করতে পারো চাইলে, অথবা 33.33% দিতে পারো। বুঝা গেছে? এই কথাটাতে আমি আসতাম যে খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে আমি এই কাজটাই করবো। বাট আমি যেটা বলতেছিলাম সেটা খেয়াল করে দেখো, আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলে দেওয়া ছিল যে প্রশ্নটা হচ্ছে আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ। আমরা আমরা হচ্ছে অনুপাত কিভাবে করে এটা দেখবো না, আপাতত শতকরা যেহেতু শিখতেছি, মেইন ম্যাথে আমরা যাবো যে আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা। তো কার বয়স এবং কার সাথে, এই জিনিসটা একটু বেশি বলতে, যে আনিকার বর্তমান বয়স মানে আনিকার বয়সটা হচ্ছে তুলনা করতেছি আমরা জেসমিনের বর্তমান বয়সের সাথে। এই জিনিসটা বোঝো, আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ। মানে আমরা আনিকার বর্তমান বয়সটা আসলে তুলনা করতেছি জেসমিনের বর্তমান বয়সের সাথে। তাহলে আমরা যারটা তুলনা করব, আমরা যারটা তুলনা করব তারটা থাকবে কি সামনে বা উপরে, এক কথায় বলতে পারি। বুঝতে পারছো? যারটা তুলনা করব তারটা থাকবে উপরে। আমরা আনিকার বর্তমান বয়স তুলনা করতেছি, তো যারটা তুলনা করতেছি তারটা থাকবে উপরে। তো আমি এটাকে লিখতে পারি যে শতকরা মানে হচ্ছে যার তুলনা করব ভাগ হচ্ছে যার সাথে তুলনা করব। তো অনেকে কনফিউশন থাকতে পারে যে আচ্ছা আমি জেসমিনের বয়সটা উপরে দিব না আনিকার বয়সটা উপরে দিব। এই জিনিসটা কনফিউশন অনেকের থেকে থাকে। তাহলে আমি কি ক্লিয়ার যে পার্সেন্টেজ যখন বলবে তখন যার তুলনা করব বলতে কি বুঝাচ্ছি আর যার সাথে তুলনা করবো বলতে কি বুঝাচ্ছি? সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। এস এম জি মুহতাসিম, স্যার। তুমি অনেকক্ষণ হ্যান্ড রেজ করে রাখছো ভাইয়া, তুমি একটু বলো তোমার প্রশ্ন। স্যার পার্সেন্ট মানে উত্তর দেওয়ার সময় পার্সেন্ট কখন দিব আর কখন দিব না? আচ্ছা, যখন তোমাকে বলবে যে শতকরায় প্রকাশ করতে তখন তুমি পার্সেন্টেজ দিবা। যখন তোমাকে জাস্ট এমনি বলবে যে অনুপাতে প্রকাশ করে, জাস্ট অনুপাত দিয়ে রাখবা। বুঝতে পারছো? যে বলবে ইয়েস যে মনে স্যার। করো যে আনিকার বর্তমান বয়স এবং জেসমিনের বর্তমান বয়সের অনুপাত কত, অথবা এই যে এই প্রশ্নটা এই ক্ষেত্রে যেমন বলে দেওয়া আছে যে শতকরা কত ভাগ। তো শতকরা কত ভাগ কথাটা উল্লেখ করে দেওয়া আছে জন্য আমরা শতকরা বলছি। আমাদেরকে মনে করো যদি বলে যে আহ, আহ, লসাগু বের করতে, তখন তো আমরা গসাগু বের করবো? অবশ্যই বের করবো না। তো লসাগু বের করতে হলে আমরা লসাগুই বের করবো, গসাগু বের করতে হলে আমরা গসাগু বের করবো। শতকরা বের করতে হলে শতকরা করবো, ভগ্নাংশ বের করতে হলে ভগ্নাংশ বের করবো, দশমিক বের করতে হলে দশমিক বের করবো। দেন হচ্ছে তোমার রেশিও বের করতে বা অনুপাত বের করতে গেলে আমরা অনুপাত বের করবো। যেটা বলবে সেটাই করবো। ঠিক আছে, প্রশ্ন ওয়াইজ। তো আনিকার বর্তমান বয়স এবং জেসমিনের বর্তমান বয়সের আমরা এখন শতকরা কত ভাগ
বের করবো। তো যার তুলনা করতেছি আমরা আনিকার বর্তমান বয়স তুলনা করতেছি জেসমিনের বর্তমান বয়সের সাথে। তাহলে আনিকার বর্তমান বয়স ছিল অ্যাকচুয়ালি 3.5 বছর। এই যে আনিকার বর্তমান বয়স ছিল 3.5 বছর বা 3 বছর 6 মাস বা 7/2 বছর, যেটাই বলো। তো এই কারণে আসলে এই জিনিসটাকে এইভাবে লেখা হচ্ছে 7/2 ভাগ লেখা হচ্ছে। তুমি চাইলে এখানে বড় করে একটা চিহ্ন দিয়ে এটাকে, আচ্ছা আমি বড় করে আপাতত দেখাচ্ছি যেহেতু আমরা এইভাবে শিখেছি যে চার তুলনা করবো এইভাবে। তো 7/2 ভাগ হচ্ছে আমাদের জেসমিনের বর্তমান বয়স, যেটা হলো আমি 4 বাই 105/4 একবার লিখতেছি 26 সমস্ত 1/4 বা 4 ভাগের 1 ভাগ। ওটাকে আসলে 105/4 লেখা যায়, আমি এটাকে 105/4 লিখি। তো এই যে দেখো, যার তুলনা করতেছিলাম আমি সেটাই হলো আমাদের আনিকা, তো এই কারণে 7/2। এবং যার সাথে তুলনা করতেছি সেটা হলো জেসমিন, এই কারণে এটা 105/4। এরপর জাস্ট নর্মাল নিয়মে তুমি, আমরা একটু আগে যে শিখলাম এটাকে জাস্ট ভগ্নাংশ আকারে আমি পাই 2/15, যেটাকে আমরা নর্মালি 100 দিয়ে গুণ করি আর শেষে একটা পার্সেন্টেজ দিয়ে দিই বা শতকরা দিয়ে দিই। সেটা জাস্ট নর্মালি আমাদের পার্সেন্টেজ করে ফেলি। তো এই জিনিসটা সবাই ক্লিয়ার? আমরা পারবো না এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। আমি হচ্ছে তোমাদেরকে যে রেকর্ডেড ক্লাসটা দিয়েছি, সবাই অবশ্যই এই ক্লাসটা করবা, ঠিক আছে? রেকর্ডেড ক্লাস যেটা আমি দিয়েছি সেটা অবশ্যই ক্লাসটা করবে, তাহলেই তোমরা এই যে এখন আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো খুবই ভালোভাবে আরো ভালোভাবে বুঝতে পারবা। এখন তো আমি কিছু জিনিস স্কিপ করে গেলাম, কিছু জিনিস আমি স্কিপ করে যাচ্ছি, কারণ কি ওটা অলরেডি রেকর্ডেড আছে। তাহলে তোমাদের যেহেতু অলরেডি পড়ে ফেলছো, সবাই তো যেহেতু বলে যে করছি, অলরেডি যেহেতু পড়ে ফেলছো, তাহলে আমি এক্সট্রা কভার করতেছি না। আমি যেটা তোমাদেরকে বলে যাচ্ছি যে আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে তোমাদের দুই ধরনের ম্যাথ ক্লাস 6 এর বইয়ে দেওয়া আছে। ক্লাস 6 কথাটা কিন্তু উল্লেখ করছিলাম, ভালোভাবে মনে রাখবা। ক্লাস 6 এর বইয়ে দুই ধরনের ম্যাথ দেওয়া আছে, যে একটাতে থাকবে পুরা অনুপাত, মানে অনুপাত এবং মোট, মোট এবং অনুপাত, এরকম একটা দেওয়া থাকবে। আর একটা দেওয়া থাকবে যে একটি মান এবং অনুপাত, এই টাইপের। তো খেয়াল করে দেখো যে 500 টাকা দুইজন শ্রমিকের মাঝে 2:3 অনুপাতে ভাগ করে দিতে হবে। তো এই ম্যাথটা আমরা করছিলাম যে 2+3 যোগ করে 5 আসতেছিল, সেই 500 টাকার 2/5 অংশ, এইভাবে আমরা শিখছি। আচ্ছা, অনুপাত তো আমরা সবাই পারি। এখন আমি তোমাদেরকে বলছিলাম যে অনুপাতের অঙ্কগুলোই আমরা শিখবো হচ্ছে কিভাবে বীজগণিত দিয়ে করা যায়, বা ক ধরে কিভাবে করা যায়, এক্স ধরে কিভাবে করা যায়। তো এই অঙ্কটা চিন্তা করো। So, মোট এবং অনুপাত এই জিনিসটাকে আমরা ক ধরে শিখবো, একটি মান এবং অনুপাত এই জিনিসটাকে আমরা ক ধরে শিখবো। আমরা তো অনুপাত শিখছি, এখন আমরা বীজগণিতের ভাবে কিভাবে অনুপাতটা করা লাগে সেটা একটু শিখবো। খেয়াল করে দেখো যে আমি যদি উদাহরণ দুটাই চিন্তা করি, যে উদাহরণ 2, এটাকে আমি লিখতে পারি, সরি, ধরি প্রথম শ্রমিক দুইজন। 2 ক, জন। পাই হচ্ছে 2 ক, টাকা লিখতে হবে অবশ্যই, টাকা, ঠিক আছে? এবং দ্বিতীয় শ্রমিক পায় 3 ক টাকা। এখন কথা হচ্ছে যে আমি কেন 2 ক লিখলাম, কেন আমি 3 ক লিখলাম, এই প্রশ্নটা থাকতে পারে। আসতেছি রাবেয়া, আমি তোমার প্রশ্নে আসতেছি, আমি আগে আমার কথাটা আগে শোনো। যে প্রথম শ্রমিক পায় 2 ক, দ্বিতীয় শ্রমিক পায় 3 ক। কারণ আমাদের এখানে দেখো 2:3 দেয়া আছে, তো প্রথম শ্রমিকের জন্য 2 এবং দ্বিতীয় শ্রমিকের জন্য 3। আমরা জানি যে আমাদের অনুপাতের ক্ষেত্রে চারটা যেখানে বলা থাকবে চারটা সেখানে, মানে যদি আমার এখানে বলে দেওয়া, এখানে যদি নাম দেওয়া থাকতো যে সুজন এবং মনে করো যে রহিম, সুজন এবং রহিমের বেতনের অনুপাত যদি বলা থাকতো তখন 2:3, তার মানে বুঝে নিতে হয়তো সুজন যেহেতু সামনে বলা আছে, 2 যেহেতু সামনে দেওয়া আছে, তাহলে সুজনের সাথে যাবে 2, আর রহিমের যেহেতু পরে বলা আছে রহিমের সাথে যাবে 3। ব্যাপারটা হচ্ছে এইরকম। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি এখন এখানে যদি তোমার কোনো নাম দেওয়া নেই, তাহলে আমি প্রথম শ্রমিক এবং তৃতীয় শ্রমিক চিন্তা করবো। তাহলে প্রথম শ্রমিকের সাথে যাচ্ছে হচ্ছে 2, দ্বিতীয় শ্রমিকের সাথে যাচ্ছে হচ্ছে আমার 3। এখন কথা হচ্ছে 2 ক এবং 3 ক কেন নিচ্ছে, চিন্তা করো যে প্রথম শ্রমিক পায় 2 ক এবং দ্বিতীয় শ্রমিক পায় 3 ক। এখন আমি যদি তোমাদেরকে এইখান থেকে যদি বের করতে বলতাম যে হুম। প্রথম শ্রমিক পাচ্ছে 2 ক এবং দ্বিতীয় শ্রমিক পাচ্ছে 3 ক, তাহলে এই দুজনের বেতনের অনুপাত কত, বা এই দুজনের টাকার অনুপাত কত যদি তোমাদেরকে বলতাম, তখন তোমরা কি করতা? যে 2 ক টাকা পাচ্ছে, তার মানে 2 ক/3 ক, এভাবে লিখতে না জিনিসটা? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 2 ক/3 ক। তাহলে এই ক ক কেটে গিয়ে আসলে 2/3, যেটাকে আমরা 2:3 লিখতে পারি। তাহলে জিনিসটা বুঝতে পারছো যে কেন আমি আসলে ক দিচ্ছি বা 2 ক জি লিখছি, স্যার। কেন 3 ক লিখতেছি? দেখো, যে তোমাকে যদি এই জিনিসটাকে যদি আবার অনুপাত করতে সেম জায়গায় কিন্তু তুমি ফেরত যেতে পারতা।
তার মানে আমরা যদি 2 ক 3 ক করতাম তাহলে 2:3 আসলে হইতো। তো এই কারণে আমরা 2 ক এবং 3 ক লিখতেছি। আচ্ছা, তাহলে 2 ক এবং 3 ক আর আমাদেরকে মোট কত টাকা সেটা দেয়া আছে। তাহলে আমি কি লিখতে পারি যে প্রশ্ন মতে, ঠিক আছে। তাহলে প্রথম শ্রমিকের ছিল 2 ক, দ্বিতীয় শ্রমিকের ছিল 3 ক, তাহলে এই দুজনের যোগফলটাই আমার 500। তাহলে আমি কি লিখতে পারি 2 ক যোগ 3 ক সমান সমান 500। তাহলে এটা সমান সমান আমি কি লিখতে পারি 5 ক সমান সমান 500। তাহলে শুধুমাত্র ক এর মান কত পাই আমি 500 ভাগ 5, যেটা আসলে 100 পাচ্ছি। তাহলে প্রথম শ্রমিক কত হবে 2 ক, তাহলে ক এর সাথে যদি আমি 2 গুণ করি কত পাচ্ছে প্রথম শ্রমিক পাচ্ছে 200 টাকা, তাই না? জি প্রথম স্যার। শ্রমিক পাচ্ছে ইয়েস কত 200 টাকা। তাহলে দ্বিতীয় শ্রমিক কত হবে 3 এর সাথে ক গুণ করলে কত হয় 300 টাকা। তো 300 খেয়াল করে দেখো এখানে 200 টাকা আছে, 300 টাকা আছে। তো আমাদের আসলে ম্যাথ গুলো বীজগণিতের আকারে যদি আমি নিয়ে আসি, খেয়াল করে দেখো আনসার কিন্তু আমাদের ভুল হবে না, একই রকম। বুঝতে পারছো? এখন এটা ডিপেন্ড করতেছে তোমার কাছে কোনটা সুবিধা মনে হয়। আমার কাছে এটা সুবিধা মনে হয় নাকি হচ্ছে ক দিয়ে করতে সুবিধা মনে হয়, সে তোমার ব্যাপার। তো আমি এই ম্যাথটাকে পুরাটাই করে দিচ্ছি, যেহেতু প্রথমবার আমরা ক দিয়ে শিখতেছি, তাহলে আমি লিখতে পারি হবে যে প্রথম শ্রমিক পায় হচ্ছে 2 ক টাকা, সেটাকে আমরা লিখতে পারি 2 গুণন 100 টাকা, 200 টাকা। দেন হচ্ছে পায় হচ্ছে 3 ক টাকা, ঠিক আছে। তো ক এর সাথে এখন just মানে ক এর জায়গায় হচ্ছে আমি জাস্ট 100 লিখবো, তাহলেই আমাদের ম্যাথটা আসলে হয়ে যাবে। তো 300 টাকা। আচ্ছা, তো এটা গেল। এখন সরল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, এগুলো অবশ্যই তোমরা সংজ্ঞাগুলো পড়ে নিবা, আমি সংজ্ঞাতে আর বেশি সময় না দিই। আমরা ডিরেক্ট চলে যাচ্ছি আরেকটা। এটা তো আমরা শিখলাম যে মোট অনুপাত, মানে মোট এবং অনুপাত, এই জিনিসটা থেকে আমরা শিখলাম। এখন একটি মান এবং অনুপাত, এটা একটু দেখি। তো এটাও বেসিক্যালি দুটি সংখ্যার যোগফল, মানে বেসিক্যালি মোট দেয়া আছে এবং অনুপাত দেয়া আছে। তো এটা প্রথমটার মধ্যে চলে গেছে। 40 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের অনুপাত হচ্ছে 4:1, এটাও প্রথমটার সাথেই চলে গেছে, মানে মোটটা দেয়া আছে। এখন আমরা আসলে খুঁজবো হলো মোট ছাড়া কোনটা আছে। এই যে খেয়াল করে দেখো, একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত হলো 5:7। তো আমাদের কি দেয়া আছে অনুপাত দেয়া আছে, আমরা অনুপাত পাইছি। আর বলে দেয়া আছে যে ওই বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা 650 জন। তাহলে ছাত্রীর সংখ্যা মানে কি একটির মান দেয়া আছে, তার মানে বেসিক্যালি আমরা এটাই পাচ্ছি। তো এই ম্যাথটা, মানে এই অঙ্কটা আমরা নর্মালি দেখো কিভাবে করি। আমরা করি হচ্ছে যে ছাত্র ইস্টু ছাত্রীর সংখ্যা 5:7, অর্থাৎ ছাত্রীর সংখ্যা 5/7 গুণ দেয়া আছে ছাত্রীর সংখ্যা 350 জন, তাহলে 350 সাথে 5/7। তো এটা তো জাস্ট আমি নর্মাল বললাম, বাট বেসিক্যালি ম্যাথটা করে হচ্ছে তোমার একবারই লিখতে পারো যে ছাত্রের সংখ্যা সমান সমান, একবারই লিখবাও, ঠিক আছে। একবার লিখতে পারো না তুমি, একবারই লিখবা যে ছাত্রের সংখ্যা সমান সমান কত দেওয়া আছে ছাত্রীর সংখ্যা, সেটা হলো 350। আমরা কারটা বের করবো, ছাত্রেরটা বের করবো। যেহেতু আমার ছাত্রেরটা বের করবো, ছাত্র এখানে, ছাত্রের যেহেতু সামনে দেয়া আছে, আমাদের অনুপাতেও সামনেটাই নেবো। তো যারটা বের করবো তারটা থাকবে উপরে, তো যার সাথে কম্পেয়ার করছে সেটা থাকবে নিচে। আমাদের মেনলি মাথায় রাখতে হবে যারটা বের করবো তারটাই থাকবে উপরে, এক কথায়। তো আমরা বের করছি ছাত্র, সেই কারণে এখানে 5 উপরে আসছে। যদি আমাদের এখানে ছাত্রী সংখ্যার জায়গায় ছাত্র সংখ্যা দেওয়া থাকতো, মানে 250 জন যদি দেওয়া থাকতো, যদি ছাত্র সংখ্যা 250 জন, এই প্রশ্ন যদি এভাবে দেওয়া থাকতো যে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 5:7, ওই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা হলো 250 জন, ছাত্রীর সংখ্যা কত, যদি এভাবে বলে দেওয়া থাকতো, তখন আমরা 250 গুণন 7/5 করতাম, তখন দেখা যেত যে 350 আসতেছে। এটা আমি করেও দেখাচ্ছি, সমস্যা নাই। তো এইটা খেয়াল করে দেখো, এখানে আমি 7 দিয়ে তখন এটা কাটবো, কাটার পরে 5 দিয়ে গুণ করলে 250 জন আছে। আমি যেটা বলতেছিলাম যে ধরো তোমাদেরকে ছাত্র সংখ্যা দেওয়া আছে 250 জন, আর আমাকে ছাত্রী সংখ্যা বের করতে বলছে। যেহেতু ছাত্রী বের করতে বলতেছে, ছাত্রী হলো পরেরটা, এবং আমাদের অনুপাত হিসাব করে 7 পরে আছে, তাহলে 7 পরে হবে আর নিচে হবে 5। আর 5 দিয়ে 250 কাটো, কত হয় 50। 50 দিয়ে 7 গুণ করলে কত হয় 350 কিন্তু হয়। তাহলে আমাদের কি 350-ই আসতেছে। সো বেসিক্যালি আমরা এই ম্যাথটা করবো কিভাবে, উপরে থাকবে হচ্ছে আমাদের যেটা বের করবো সেটা, আবার বলতেছি উপরে থাকবে আমরা যেটা বের করবো সেটা, ঠিক আছে। মানে যারটা বের করবো তারটা থাকবে, ক্লিয়ার। আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে আমার 7/5 হবে না 5/7 হবে। তো এটাই মাথায় রাখবা যে যারটা বের করবো তারটাই থাকবে উপরে। ওকে, সো যারটা বের করবো
4টা থাকবে উপরে। এটা একটা ভালো জিনিস যার না? মান নির্ণয় করব ভগ্নাংশের লব হবে সে। ঠিক আছে, লব বলতে আমার উপরেটাই বুঝাচ্ছি, উপরে থাকবে মানে লব হবে এক কথায়, মনে রাখতে হবে উপরে উপরে থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এই অঙ্কটাই এখন বলতেছিলাম যে আমরা বীজগণিতের আকারে শিখবো। ঠিক আছে, তো আমরা আবার প্রথম থেকে আসি, কথা না তো বস। সবাই একটু মিউট করি, সবাই মিউট করি। ঠিক আছে, আচ্ছা দেখি। তো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি যে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 5:7, ওই বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা 350 জন হলে ছাত্রের সংখ্যা কত? এটাই এখন আমরা ক এর মাধ্যমে শিখবো। তো উদাহরণ এটা 6, উদাহরণ 6 আমি চিন্তা করতে পারছি যে 5:7 দেয়া আছে আমার, তাহলে আমি বলতে পারি অবশ্যই এখানে ধরি কথাটা বলে দিতে পারো, ধরি ছাত্রী সংখ্যা। এটাকে তোমাদের আসলে আমি বলি এই ম্যাথটা দিয়ে করাটা তোমাদের বোকামি। কেন বোকামি সেটা আমি একটু বলতেছি। দেখো ছাত্রী সংখ্যা সমান সমান ধরি ছাত্রী সংখ্যা সমান সমান হলো আমার 7 ক, ছাত্র সংখ্যা সমান সমান হচ্ছে 5 ক। তাহলে আমি যদি এখন বের করতে চাই, অথবা ছাত্র সংখ্যা তুমি পাচ্ছ, এখন আমি যদি বলি যে ছাত্রী সংখ্যা 7 ক, তাহলে প্রশ্ন মতে আমি কি বলতে পারি, যেহেতু ছাত্রী সংখ্যা 7 ক আর ছাত্রীর সংখ্যা 350 জন, তাহলে আমি বলতে পারি না এই দুটো সমান? তাহলে আমি এটা বলতে পারি না? তাহলে জি সেখান স্যার। থেকে আমি ক এর মান পাই হচ্ছে 350। আচ্ছা, এটা পূর্ণ মনে হচ্ছে 350/7, তাহলে ক এর মান পাচ্ছি আমি 50। তাহলে ক এর মান আমি 50 পাইছি, তাহলে ছাত্র সংখ্যা কত হবে? 50 × 5, যেটা হচ্ছে 250 জন। শেষ, সিম্পল সিম্পল। তো দেখো যে এই ম্যাথটা কত বড় করে লাগতেছে, তাহলে এই ম্যাথটা দেখো আমি যদি ক ধরে করি তাহলে কিরকম ভাবে লাগে, বুঝা গেছে সবাই? ক ধরে করলে কিভাবে হবে? জি স্যার। জি আচ্ছা স্যার। আচ্ছা, স্যার তো মোটামুটি মোটামুটি 2.1 সম্পর্কে আমাদের ধারণাটা কিন্তু চলে আসতেছে। হ্যাঁ, কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা ক্লাস 7 এর বইটা একটু দেখবো। আচ্ছা, ক্লাস 7 এর বইটা একটু আসি। এই যে আমার এখন এটা দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি। আচ্ছা, তোমাদেরকে আমি একটু সুযোগ দিচ্ছি, আগে কেউ আনসার দিবা না, হ্যান্ড রেজ করবা। আমি তোমাদের মধ্যে থেকে র্যান্ডম চুজ করবো। সমানুপাত, এটা তো সন্ধি, এটা তো আমি বুঝতে পারছি। সমানুপাতের সন্ধি বিচ্ছেদ করো, করে হ্যান্ড রেজ করো। আচ্ছা, যেহেতু নহিন তোমার আগে হ্যান্ড রেজ করছে, আচ্ছা তাহলে নহিনকে সুযোগ দিই, তুমি বলো। স্যার সমান প্লাস অনুপাত। সমান প্লাস অনুপাত, আচ্ছা। সবাই যারা যারা ওর সাথে একই মত তারা হ্যান্ড ডাউন করছে, যারা সেম অ্যান্সারে দিতা তারা হ্যান্ড ডাউন করো, যারা ভিন্ন উত্তর দিতে চাও তারা একটু হ্যান্ড রেজ করো। এর বাদে যদি অন্য কোনো আনসার থেকে থাকে, আচ্ছা, কারো কোনো চিন্তা নাই যে আচ্ছা আমি অন্য কোনো কিছু বলবো? আচ্ছা, হ্যাঁ, সৌহার্দ্য হ্যান্ড রেজ করতে, বলো তো ভাইয়া। স্যার সমযোগ অনুপাত। সমযোগ অনুপাত, আচ্ছা। তাহলে আমি দুটো আনসার পাচ্ছি, আমি তোমাদের একটু ছোট করে বাংলা একটু শিখাই দিই। দেখো যে এখানে একজন বলতেছো, মানে একজন না, বেশিরভাগ মানুষই বলতেছে যে সমান যোগ অনুপাত, আর একজন জাস্ট আমি পাইলাম যে বললো সমযোগ অনুপাত। আচ্ছা, তো সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, যে আমরা জানি কি সমান মানে কি, এই জায়গায় একটা অ আছে, অনুপাতের এই জায়গায় একটা অ আছে, তাই না? এটা তো জানি আমরা, 9 এর সাথে একটা অ থাকে, অনুপাতের সাথে একটা অ আছেই, দেখতেই পাচ্ছি। তাহলে যদি অ এবং অ যোগ করলে কি হয়, অ এবং অ যোগ করলে কি হয়, আ হয় না? হ্যাঁ, জি তাহলে স্যার। দেখো সমান যোগ অনুপাত যদি আমি চিন্তা করি তাহলে কি হয়, সমানানুপাত। আমরা একটু বানানে আসি, খেয়াল করে দেখো এখানে, সরি, এখানে দেখো সমানুপাত আছে, এখানে কি নানুপাত আছে? এই জিনিসটা কিন্তু এক্সট্রা করে না চলে আসছে। তো আমাদের এটা আনসার হবে না। তো সৌহার্দ্যর কথায় আসি। সৌহার্দ্য বলতে
যে স্যার সমযোগ অনুপাত বলেছে, সমর এখানে আছে অ, অনুপাতের এই জায়গায়ও আছে অ, তাহলে অযোগ করলে কি হয়, হয়। তাহলে এটাকে চিন্তা করো, যদি আমরা এখন কি করি, এখানে একটা আছে, এখানে আমার আকার আসতেছে, আর এখানে অনুপাত আসতেছে, তো এটা কি সমানুপাত, প্রশ্ন দেওয়া আছে আমাদের সমানুপাত। তো সমযোগ অনুপাতই আসলে আমাদের উত্তর। উত্তর আসলে শুধুমাত্র সৌহার্দ্যবাদে বাকি সবাই ভুল আমরা। তো এই ভুলটা ভাইয়া করা যাবে না, ভাইয়া and আপুরা এই ভুলটা করবা না। যদি তোমাদের সন্ধি বিচ্ছেদ থাকে, সমান জিনিসটা শিখছি জন্য যে সমান হবে এই জিনিসটা এমন না। সমযোগ অনুপাত আমাদেরকে খুঁজতে হবে যে কোথায় ভাঙা যায়, যে জায়গায় ভাঙা যাচ্ছে, এখানে আমার আকারে ভাঙা যাচ্ছে, তো যে জায়গায় ভাঙা যাচ্ছে তার আগে একটা ওয়ার্ড আর তার পরে একটা ওয়ার্ড, আমরা কেন মাঝখানে গিয়ে সমানে চলে যাবো, আমরা কেন পরেরটা থেকেই আরেকটা চলে যাবো না, বুঝা গেছে? আচ্ছা, এখন যারা যারা বলতেছো যে আসলে সমান কেন হবে না, তাদের জন্য একটু বলি। সমান এবং সম দুই জিনিসের সেম। আমরা সমহর করছিলাম না, সমলব করছিলাম না, মনে আছে? সমহর জি এবং স্যার। সমলব করার ক্ষেত্রে আমি কিন্তু একটা কথা বলছিলাম, যে সেম লব, সমান লব, সমান হর, সমানকে ইন শর্ট বলা হয় সম। তো সমজা সমানতা, বুঝা গেছে? তো ইন শর্ট যেহেতু মানে সমানকে সম বলা হয়, that's why আসলে সমযোগ অনুপাত সমানুপাত একটা, বুঝা গেছে? তো যাই হোক, আমরা একটু বাংলা থেকে মেইনলি আমরা যেদের ফোকাস সেটা হলো ম্যাথে আসি। সমানুপাত ও লাভ ক্ষতি, লাভ ক্ষতির ম্যাথ গুলো একটু আমাদের কমপ্লেক্স, আমরা লাভ ক্ষতির ম্যাথটা নেক্সট দিন আলোচনা করব। আমরা যেহেতু আজকে অনুপাত শিখতেছি, অনুপাতেই থাকি। তো সমানুপাতে যেটা বুঝতে হবে, সমানুপাত মানে হচ্ছে, খেয়াল করে দেখো যে দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত, মানে একটি বক্সের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 8 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। তো এদের অনুপাতের কথা বলে দেওয়া আছে যে 8:5:6। তো সংক্ষেপে এরকম 8:5:6 বলছে। তো আমরা এই জায়গায় করতে হচ্ছে 2:3, 3:1, 7:2, 5:6, মানে সবসময় দুইটা কি ছিল, আমাদের সবসময় দুইটা রাশি ছিল। বাট এই ক্ষেত্রে আমরা দিতে পারছি 3টা রাশি, ইভেন সামটাইমস ক্লাস 8-এ গিয়ে আমরা শিখবো হলো 4টা রাশি। 4টা রাশি তোমাদের আসবে না, যদি এসে থাকে নিয়মটা আসলে সেম, বুঝতে পারছো? নিয়ম কোনো পার্থক্য নাই। তো প্র্যাকটিস আমরা করবো না, যদি আসে আমি তোমাদেরকে আগে থেকে জানাই দিচ্ছি, যদি 4টা বা 5টা এরকম কিছু দেওয়া থাকে, সব ক্ষেত্রে নিয়ম সেম, 3টা শিখলে আসলে আমাদের 4-5-এ শেখা হয়ে যাবে। তো যাই হোক, তো যখন আমাদের এরকম 8:5:6 পাচ্ছি, এরকম আমরা 3টে রাশি পাচ্ছি। তো এগুলোকে আমরা বলি হলো বহুরাশি অনুপাত, ঠিক আছে? এগুলোকে আমরা বহুরাশি অনুপাত বলি। তাহলে 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশি অনুপাত বলে, বুঝা গেছে? আচ্ছা, তো এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, বলে দেওয়া আছে যে পুত্র ও পিতার বয়সের অনুপাত হচ্ছে 15:41, পিতা ও দাদার বয়সের অনুপাত হচ্ছে 41:65। তাহলে বইয়ে একভাবে দেয়া আছে, আমি শিখবো আরেকভাবে, আরো বেশি ইজি হবে। চিন্তা করো যে পুত্র ইস্টু পিতা, এটা হচ্ছে আমার 15:41, আর পিতা ইস্টু পুত্র, এটা হচ্ছে আমার 41:65। আমরা খুঁজবো হচ্ছে দুই জায়গায় কমন কোনটা আছে। দুই জায়গায় কমন কোনটা আছে? পিতা আছে না এখানে? না, সংখ্যায় জি না, স্যার। আমাদের নামে চিন্তা করো, পিতা কিন্তু দুই জায়গায় কমন আছে, ঠিক আছে? তাহলে এইগুলোকেই, দুই জায়গায় যেহেতু দুটো কমন আছে, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি যে পুত্র ইস্টু পিতা, সরি এটা পুত্র হবে, এটা আমি ভুল লিখছি, এখানে দাদা হবে, সরি। হ্যাঁ, তো পুত্র ইস্টু পিতা ইস্টু দাদা, ঠিক আছে? সো 15:41 আমি লিখবো পুত্রর জন্য, যেটা আছে এখানে পুত্র আছে আমার, তো পুত্রর জন্য আছে আমার 15, তো আমি লিখবো 15। তো এখানে আছে পিতার জন্য আছে 41, এখানেও আছে 41, তাহলে আমি এখানে লিখবো 41। আবার এখানে তো আছে দাদা আছে, এখানে আছে দাদা 65, আমি লিখতেছি এখানে 65। সো বেসিক্যালি এই জিনিস। এখন আমি বলতেছি যে হচ্ছে এখানে তো অ্যাকচুয়ালি সেম আছে, কিন্তু আমাদের ক্যারেক্টারাইজের পরীক্ষায় এত সহজ দিবে না, ঠিক আছে? দেখা যাবে সংখ্যাগুলো চেঞ্জ করে দিচ্ছে। চেঞ্জ করে যদি দেয়, চিন্তা করো যে আমি যদি বলি পুত্র ইস্টু পিতা হচ্ছে বয়সের পার্থক্য, মানে বয়স পার্থক্য অ্যাকচুয়ালি বলা উচিত না, অনুপাত যদি চিন্তা করি, আমি বলতেছি 2:5, ঠিক আছে? আমি বলছি 2:5।
আবার বলতেছি পিতা ইস টু দাদা, দাদা এটা হচ্ছে ধরো কাছাকাছি বয়সী হওয়া উচিত, বলতেছি 7:10। ওকে, সো খেয়াল করে দেখো এই জায়গায় কমন কি, পিতা কমন, পিতা কমন। তো পিতা সাথে মানে এই পিতার সাথে আমার যাচ্ছে কি 5, আবার এই পিতার সাথে যাচ্ছে কি আমার 7। ঠিক আছে, তো আমি যখন বলতেছি যে প্রথম অনুপাতটা হচ্ছে পুত্র ইস্টু পিতা, আমাদের দেয়া ছিল 2:5, তাহলে কমন দুই জায়গায় হচ্ছে যেহেতু পিতা, তাহলে প্রথম যে আমাদের অনুপাতটা দেয়া আছে, আমাদের আরেকটা অনুপাতের কমন যেই রাশিটা আছে সেই রাশিটা দিয়ে গুণ করবো। আবার বলতেছি, আমি যদি অঙ্কটা দিয়ে বুঝাতে চাই যে এই জায়গায় দুই জায়গায় কমন হচ্ছে পিতা আর পিতা, তাহলে প্রথমটার ক্ষেত্রে 5, দ্বিতীয়টার ক্ষেত্রে 7 হলো পিতার রাশি, পিতার পার্সোনাল রাশি হলো প্রথমটা যেটা 5, পরের জন্য 7। তাহলে আমি বলতেছি যে প্রথম অনুপাতটা দিয়ে দ্বিতীয় অনুপাতের কমন যে আমার যে ইয়েটা আছে সেই রাশিটার দিয়ে গুণ করতে হবে। তো কমন হচ্ছে পিতার রাশিটা, সেটা হলো 7, এই 7 দিয়ে মানে দ্বিতীয় অনুপাতের কমন যেটা সেটা হলো 7, এই 7 দিয়ে আমার 2:5-কে গুণ করতে হবে, 2 দিয়েও গুণ করতে হবে 7-কে, 5 দিয়েও গুণ করতে হবে 7-কে। তাহলে আমি 2 গুণন 7 দিব, 5 গুণন 7 দিব, যেটা আসলে 14 গুণন 14:35। ক্লিয়ার? পুত্র ইস্টু পিতা 14:35 কেন? কারো জি কনফিউশন স্যার। আছে এই জায়গায়? জি না আই হোপ স্যার। নাই। তো এরপরে আসি আমি পিতা ইস্টু দাদা। নো রিলেটেড কোন শব্দ থাকে করবা এনি রিলেটেড ওয়ার্ডিং। তো পিতা ইস্টু দাদা আমি বলছিলাম যে 7:10, তাহলে 7:10 যেহেতু আমি বলছিলাম, তাহলে সেম জিনিসটা আমার মাথায় রাখতে হবে যে পিতার জন্য কমন মানে দুই জায়গায় যেহেতু কমন পিতা, তাহলে দ্বিতীয় অনুপাতটার সাথে আমাদের উপরে নিচে মানে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির সাথে আমার গুণ করতে হবে কমন যেটা আছে সেটার রাশিটা। 5 আছে এখানে, আমার কমন আছে হচ্ছে পিতা, তার রাশি হলো 5, এই 5 দিয়ে আমি 7 গুণ করবো একবার, 10 গুণ করবো একবার, যেটা আসলে 35:50। ঠিক আছে, তাহলে বেসিক্যালি আমি যদি এখন চিন্তা করি যে পুত্র ইস্টু পিতা হচ্ছে আমার 14:35, আবার পিতা ইস্টু দাদা হচ্ছে আমার 35:50। তাহলে প্রথমটা যখন আমরা শিখেছিলাম যে 15:41 আর 41:65, দুই জায়গায় পিতা পিতা কমন ছিল এবং 41 কমন ছিল। আবার এই ক্ষেত্রে খেয়াল করে দেখো পুত্র ইস্টু পিতা, পিতা ইস্টু দাদা, পিতা পিতা কমন আছে, 35 কমন আছে। তাহলে আমাকে যদি কেউ বলতো যে পুত্র ইস্টু পিতা ইস্টু দাদা এটাতে এক্সপ্রেস করতে, তাহলে আমি কি লিখতাম 14:35:50। সো আমি কি ক্লিয়ারলি বুঝাতে পারছি যে কিভাবে আমরা দুইটা মানে রাশি থেকে কিভাবে বহু রাশি অনুপাতে প্রকাশ করতে পারি? জি স্যার। জি আচ্ছা, স্যার। সবাই বুঝতে Yes, পারছো? sir. কেউ আসলে বুঝতে পারিনি? জি স্যার। আচ্ছা, কিন্তু তোমাকে যদি পরীক্ষা এইভাবে দিয়ে রাখলো যে প্রথম প্রশ্ন এইভাবে বললো, আচ্ছা জুলকার নাই, স্যার আমরা তো জানি দুই রাশির মানে অনুপাত গুলাকে পূর্ব রাশি আর উত্তর রাশি বলে, কিন্তু তিনটার হ্যাঁ, মধ্যে উত্তর রাশি আর তবে পূর্ব আলাদা রাশি। আলাদা করে নাম বলবা না, তুমি হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি বলতে পারো। ঠিক আছে, পূর্ব রাশি উত্তর রাশি বললে যদি তুমি বলতে স্যার চাও বলতে পারবা, বলতে পারবা কিভাবে বলি। 14-কে চিন্তা করা পূর্ব রাশি, 50-কে কিংবা উত্তর রাশি, আমরা কি জানি পূর্ব মানে কি সবার আগের, উত্তর মানে কি সবার শেষের, আর 35-কে মাঝে আছে তাহলে বলতে পারো মধ্য রাশি। বাট এগুলোর দরকার নেই। বুঝা গেছে? বুঝা গেছে জুলকার নাই? জি স্যার। ওকে, আচ্ছা আমি তোমাদের যেটা বলতেছিলাম, প্রশ্ন তো তোমাকে এখন বল, আচ্ছা পাপিয়া সুলতানা, পাপিয়া স্যার সুলতানা, এখানে যে তিনটা প্রশ্ন হয়েছে, তিনটা অনুপাত হয়েছে, তিনটা অনুপাত কি আমরা কি পাপিয়া অনুপাত তোমার নেট বলতে পারি? প্রবলেম মেবি, বুঝতে পারছি না, আরেকবার বলো, নেহা তুমি নাটকের ভুলটা ঘরে যাও। আবার বলো। আচ্ছা যদি বলতে না পারো আমাকে মেসেজ দিতে পারো, সমস্যা নেই, মেসেজ অপশন যেহেতু আছে মেসেজ করতে পারো আমাকে। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদেরকে আহ আমি যদি এখন তোমাদেরকে বলি যে পরীক্ষার প্রশ্ন এরকম দিয়ে রাখছি যে পুত্রের অনুপাত মানে পুত্র এবং পিতার অনুপাত দেয়া আছে 2:5, পিতা এবং দাদার অনুপাত দেয়া আছে 7:10।
তোমাদেরকে এখন পরীক্ষা প্রশ্ন দিলাম যে তোমরা বের করবা হচ্ছে দাদা ইস্টু পিতা, না পিতার মাঝখানে না দিয়ে আমি পুত্র দিই, ধরো পুত্র ইস্টু পিতা, এটা বের করবা। তো এটা কিভাবে বের করবে? আমি তোমাদেরকে বলছি যে যার সাথে মানে যার পজিশন যেটা, তার রাশি হইলো সেটা, যার জায়গায় যে জায়গায় থাকবে, মানে যার হচ্ছে, আমি যদি পূর্ব রাশি যদি কেউ থাকে, তাহলে তার সাথে যে রাশিটা যাচ্ছে সেটাই পূর্ব রাশি। এখানে আমার আছে পুত্র, তাহলে পুত্রের সাথে যাচ্ছে 14। পিতা আছে আমার পরেরটাতে, এখানে আছে 35, তাহলে পিতা যাবে সাথে যাবে 35, দাদার সাথে যাবে হচ্ছে 50। তাহলে আমাকে দাদা ইস্টু পুত্র ইস্টু পিতা বের করতে বলছে, তাহলে আমি সেটাকে লিখতে পারি হচ্ছে 50 ইস্টু পুত্র হলো 14 ইস্টু 35। তো এই টাইপের প্রশ্ন যদি দিয়ে দেয়, পারবো না আমরা? স্যার জি আচ্ছা, জি তো তোমাদের তোমাদের জন্য দেখো আজকে হচ্ছে আমি একটা কোশ্চেন ওই টাইপের বানাইছিলাম। খেয়াল করে দেখো যে আরিক ও শাহরুখের ওজনের অনুপাত হচ্ছে 2:3। নামগুলো একটু খেয়াল রাখবা, ঠিক আছে? 2:3। আর আরিক ও মারুফের ওজনের অনুপাত হচ্ছে 4:5। মারুফ, শাহরুখ ও আরিকের ওজনের অনুপাত নির্ণয় করো। এই ম্যাথটা আমি কিভাবে করবো একটু দেখো, খেয়াল করে। ঠিক আছে, আমরা ওই লাভ ক্ষতি ম্যাথ গুলো আপাতত একটু স্কিপ করতেছি, আমরা লাভ ক্ষতি যখন শিখবো তখন এগুলো নিয়ে আলোচনা করবো। আপাতত গ নাম্বারটাতে দিয়ে শুরু। বই না, এটা আমি নিজে কোশ্চেন করা আর কি, আমি মানে তোমাদেরকে প্র্যাকটিসের জন্য নিজে বানাই, বই নাই। ঠিক আছে, জি আচ্ছা, ওকে। তো আমি যেটা বলতেছিলাম যে প্রশ্নে আমি যদি এখন গ নাম্বারে চিন্তা করি, এখানে বলে দেওয়া আছে যে সরি আরিক আরিক ও শাহরুখের ওজনের অনুপাত। তো আমি আরিক ইস্টু শাহরুখ লিখতে পারি। এখানে একটা ভুলে দুটা হয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই। শাহরুখ হচ্ছে আমার 2:3। আবার বলতেছি আরিক আরিক আর হচ্ছে মারুফ, এই দুজনের বয়সের অনুপাত হচ্ছে 4:5। তাহলে আমি তোমাদেরকে বলছি ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করতে হবে কি আমাদের কমন কোনটা আছে সেটা। এখানে আমার আরেক দেয়া আছে, এখানে আমার আরেক দেয়া আছে, এখানে আমার 2 দেয়া আছে, এখানে আমার 4 দেয়া আছে। তাহলে প্রথম অনুপাতকে আমার 4 দিয়ে গুণ করতে হবে উপরে নিচে, বা হচ্ছে পূর্ব রাশি এবং উত্তর রাশিকে। দ্বিতীয় অনুপাতকে গুণ করতে হবে আমার 2 দিয়ে পূর্ব রাশি এবং উত্তর রাশি দিয়ে, যেটা কমন সেটা দিয়ে গুণ করতে হবে। তো আমাদের সবসময় যে এইটার ক্ষেত্রে যে আরই কিছু ফারুক দেয়া আছে, সবসময় যে পরেরটাই মিল থাকবে এরকম কোনো কিছু না। বুঝা গেছে? তাহলে আমি যদি এখন লিখি আবার যে আরিক ইস্টু শাহরুখ, এটা সমান সমান আমি 2:3 লিখতে পারি। তো কমন হচ্ছে আরিক, এবং আরিকের রাশি হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রে 4, তাহলে আমি 2 গুণন 4 করব, আর 3 গুণন 4 করব, যেটা আসতে হচ্ছে আমার 8:12। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? কারো কোনো কনফিউশন থাকলে এখনই হ্যান্ড রেজ করো, আমরা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে গেল। কারো কোনো কনফিউশন আছে? আই হোপ নো নাই। স্যার আচ্ছা, এরপরে আসি আমরা আরিক ইস্টু মারুফে। তো সেটা দেওয়া ছিল 4:5। তো এখানে আরিকেরটা ছিল 2, যেটা কমন সেটাই নিব। সেই এর ছিল 2, 2 দিয়ে এখন আমি 4 কে গুণ করবো, 5 কে গুণ করবো, তাহলে 4 গুণন 2 ইস্টু 5 গুণন 2, তাহলে কত হচ্ছে 8:10, তাই না? আচ্ছা, এরপরে কিন্তু আমি বলছি যে মারুফ শাহরুখ ও আরিকের ওজনের অনুপাত বলছি। তো আমি কিন্তু অলরেডি সিরিয়ালটা আমি বানাই দিছি। কেউ যদি লিখো অনুপাত সমান সমান, কেউ যদি লিখো এই কথা যে অনুপাত সমান সমান, নর্মালি লিখতেছি 8:12:10, এটা যদি কেউ লিখো, এইটা দ্বারা বুঝাই হচ্ছে মারুফ শাহরুখ ও আরিকের অনুপাত হচ্ছে 8:12:10। প্রশ্নে আমি কিন্তু মারুফ শাহরুখ শাহরুখ এবং আরিকের কথাটা বলে দিছি। তার মানে তুমি যদি জাস্ট অনুপাত সমান সমান 8:12:10 লিখো, তাহলে বুঝাই হলো 8 হচ্ছে যাচ্ছে মারুফের সাথে, 12 যাচ্ছে আমার শাহরুখের সাথে, আরিকের সাথে যাচ্ছে 10। তাহলে খেয়াল করে দেখো মারুফের সাথে আমি বলতেছি 8 যাচ্ছে, কিন্তু তার সাথে মারুফের সাথে যাচ্ছে 10। আমার এই ম্যাথটা কি হবে? এই ম্যাথটা কিন্তু তখন হবে না, এভাবে আমি লিখতে না পারবো না। জি বলো, যে কথা বলে হ্যান্ড রেজ করবো, ঠিক আছে? সেই আমি এটা, হ্যাঁ মুতাসির। স্যার কাটাকাটি করা যায় না?
কাটাকাটি করা যাবে সেটা আমি পরে আসতেছি আমরা আগে এই জিনিসটা বুঝি। কাটাকাটি আমরা পরে করতেছি, সেটা আমরা পরে আসছি, আগে এই জিনিসটা বুঝি। এটা বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, এটাকে আমরা 8:12:10 আমি এটা লিখতে পারবো না। মারুফ শাহরুখ আরিকের এই জিনিসটা আমি এভাবে লিখতে পারবো না। আমাকে কাজ করতে হবে কি, আমি যদি জাস্ট অনুপাত লিখি আমাকে অবশ্যই প্রশ্নের সিরিয়ালটা মাথায় রাখতে হবে। অথবা লিখতে পারো যে মারুফ শাহরুখ ও আরিকের ওজনের অনুপাত, একবার যদি অনুপাত লিখো তাও হবে, সমস্যা নেই। তখন আমাদের জাস্ট এভাবে লিখতে হবে যে অনুপাত সমান সমান। তো যেহেতু আমাকে মারুফ আগে দেয়া আছে, আমাকে খুঁজতে হবে মারুফেরটা কোথায় আছে। মারুফেরটা আছে 10, এই যে 10, এই 10টা আমি লিখবো হচ্ছে এখানে। অনুপাত সমান সমান 10:2। শাহরুখেরটা বলে দেওয়া আছে, শাহরুখ কোথায়, শাহরুখ 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 শাহরুখ, এই তো 12, তো 12। দেন বলে দেওয়া আছে আরিক, তো আরিক কোথায় আছে 8, তো আমি দিব এখানে 8। তো আমি কি তোমাদের কাছে ক্লিয়ার যে কেন আমি সিরিয়ালটা মাথায় রাখতে হবে, সিরিয়াল মাথায় না রাখলে কেন ভুল হবে? বুঝতে জি পারছো সবাই? স্যার। হ্যাঁ। তো এটাকে যেটা বললো মুতাসিম যে কাটাকাটি করা যায় কিনা, কাটাকাটি তুমি সবখানে করতে হবে না, এটা তুমি এভাবে রাখলেও হবে। অথবা যদি তুমি চাও এখানে তুমি 5:6:4 লিখতে পারো, এটা লিখাই বেটার। ঠিক আছে, জাহিন, এভরিওয়ার তাকে অ্যানিমেট করতে হয়। জাহিন। আচ্ছা, হ্যান্ডেল তুমি ভুল করে করে ফেলছে। আচ্ছা, তো আমি চাইছিলাম যে আজকে এই ম্যাথটা তোমাদেরকে করাবো, বাট আপাতত যেহেতু আমরা পার্সেন্টেজের কোনো ওভাবে করিনি, আমি আপাতত নেক্সট দিনের জন্য এটা রাখতেছি। তো আমি তোমাদেরকে অনুপাত, আমি আবার একটু রিপিট করি কি কি পড়াইছি আজকে। অনুপাত বুঝাইছি, এবং কি বহুরাশিক অনুপাত কাকে বলে সেটা বুঝাইছি। নেক্সট দিনে হচ্ছে আমরা শুরু করবো এই ক্লাস 7 বইটা থেকে, জাস্ট এই জায়গা থেকে। বুঝতে পারছো? জাস্ট এই জায়গা থেকে আমরা শুরু করবো। 7 বইটা আমাদের কাছে, আমার কাছে মনে হয় ক্লাস 6 অনুপাতের থেকে 7 অনুপাতটা বেশি। তো নেক্সট দিন হচ্ছে বৃহস্পতিবার, আমার অ্যাকচুয়ালি এক্সাম ছিল, এই জন্য আমি রবিবার তোমাদের ক্লাস নিতে পারি নাই। তো নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, ইনশাল্লাহ বৃহস্পতিবার আবার তোমাদের সাথে 7:30 তোমাদের সাথে দেখা হবে। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম। SW আল্লাহ হাফেজ স্যার, আসসালামু ও আলাইকুম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েট, তোমাদের জন্য SW হচ্ছে এটা, তোমার জন্য SW হচ্ছে এটা। ঠিক আছে, তো SW তোমরা সবাই হচ্ছে এটা স্ক্রিনশটটা তুলে নিতে পারো, অথবা আমি তোমাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দিতে পারো, সমস্যা নেই। সবাই একটু স্ক্রিনশট তুলে নাও এটা। ওকে, ঠিক আছে। স্যার স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিয়েন। ওকে স্যার, ওকে আল্লাহ হাফেজ, ওকে আসসালামু ওকে, আলাইকুম। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আদাব স্যার। আদাব আদাব।